ও দেখছে মানুষটার পাটা মানে জমির সাথে নেই, হা করেছে, কোনো দাঁত আর গালের এইসব মাংস টাংস অটোমেটিক মানে চোখের মধ্যে দেখছে এখান থেকে খসে পড়ছে লোকটার। হঠাৎ মনে হচ্ছে ওর বেডের পাশে এসে কেউ বসলো, মানে একটা ফিল করছে যে এরকম ঠান্ডা একটা হাত এসে থাকে না, কেউ শুয়ে থাকলে আমরা জাগাতে যাই কাঁধে হাত রেখে, ওরকম ভাবে ওকে কেউ স্পর্শ করলো। কে এরকম ভাবে উঠেছে। সবচাইতে যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ও নিজের মুখটা দেখেছে যে একদিকে মুখটা আছে একদিকের মুখটা নেই। কানে আসছে পাশে কোনো বাচ্চা কাঁদছে। বাচ্চা কাঁদছে? হ্যাঁ, এইভাবেই তো ওরা বন্ধন খোলে। হ্যাঁ এক্স্যাক্টলি সো। দেখে পুরো ছাপ ছাপ পায়ের রক্তর ছাপ, মানে পুরো অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ তার তো অবস্থায় পড়ে আছে সানি, তার সাথে হওয়ার চেষ্টা করছে। কি বলছো এটা? হ্যাঁ কি বলছো? কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে শিলিগুড়ির একটা ফার্ম হাউসের কেস আপনারা শুনতে চলেছেন। ঘটনাটার ব্যাপারে আমি সেরকম কোনো হিন্টস দেব না। আজকে আমাদের সাথে আছে সায়নী, যে এই ঘটনাটা শেয়ার করেছে। আপনারা ঘটনাটা না শেষ অবধি শুনুন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, এবং আজকের এই ঘটনাটা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক প্রেডিকশন চান বা কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার এই মারাত্মক হরর পডকাস্টে। এআই এখন আমাদের ডেইলি লাইফের ইম্পর্টেন্ট একটা অংশ হয়ে গেছে। কাজ, পড়াশোনা, কন্টেন্ট তৈরি করা, এই সব কিছুতেই এআই এর ইউজ হচ্ছে। এআই কিন্তু ইনকামের ক্ষেত্রেও আপনাকে হেল্প করতে পারে। আপনারা অনেকেই জানেন আমি পকেট ব্রোকার বলে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করি অনেকদিন ধরেই। তারা এখন একটা নতুন বিল্ট ইন এআই ফিচার লঞ্চ করেছে। ব্যাপারটা খুবই সিম্পল, আপনাদেরকে একটা বাটন প্রেস করতে হবে আর এআই নিজেই ট্রেডের ডিরেকশন এবং টাইমিং ঠিক করে দেবে। মানে সারাক্ষণ এই যে চার্ট দেখে অ্যানালিসিস করা, এটা আর থাকবে না। উদাহরণ হিসেবে বলি, আমি এআই মোড অন করে একটা ট্রেড ওপেন করলাম, কয়েক সেকেন্ডের অপেক্ষা, আর এই দেখুন ট্রেডটা কিন্তু সাকসেসফুল। এখানে 130 প্লাস অ্যাসেট রয়েছে, কারেন্সি, স্টক, ক্রিপ্টো সবকিছুই এখানে পাবেন আপনারা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে 24/7 ট্রেড করা যায় আর 92% অব্দি রিটার্ন পাওয়া যায়। ডিপোজিট এবং উইথড্রল খুবই সহজ। ক্রিপ্টো এবং অন্যান্য পেমেন্ট মেথডের মাধ্যমে আপনারা ডিপোজিটও করতে পারবেন এবং কয়েকটা ক্লিকেই উইথড্রলও করতে পারবেন। এছাড়া এখানে ডেইলি টুর্নামেন্টস, রিস্ক ফ্রি ট্রেডস অ্যান্ড ক্যাশব্যাক, বিভিন্ন রিওয়ার্ডসও রয়েছে। তাই আপনি যদি ট্রেডিং করতে চান কিন্তু ব্যাপারটা কমপ্লিকেটেড লাগে, তাহলে পকেট ব্রোকার আপনাদের জন্য কিন্তু একটা খুব ভালো অপশন হতে পারে। রেজিস্টার করুন আমার প্রোমো কোড JKLM দিয়ে আর পেয়ে যান 100% অব্দি বোনাস। অর্থাৎ আপনারা যদি 1000 টাকা ডিপোজিট করেন, আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা 2000 টাকা পেয়ে যাবেন। একটা সময় তুমি মডেলিং করতে, সেই সুবাদে বেশ অনেক ফটোগ্রাফারের সাথে কথাবার্তা এবং পরিচয় ঘটে তোমার। তুমি আমাকে জানিয়েছিলে যে সেরকমই একজন ফটোগ্রাফার বন্ধুর সাথে একটা ফার্ম হাউসে যাওয়ার পর এমন কিছু মারাত্মক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো সত্যি কথা বলতে গেলে ভাবতেই অবাক লাগে যে এরকম কিছু ঘটেছে, এরকম টাইমে ঘটেছে। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা সত্যি কথা বলতে আমাকে নিজেকে, আমার নিজের ভেতরে একটা চিল দিয়েছে। যখন শুনছিলাম না, মনে হচ্ছিল যে রক্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে হয়তো আজকে 11 বা 12 ডিগ্রি সেলসিয়াস, তাও কলকাতাতে, এই ঘটনাটা সত্যি কথা বলছি আলাদাই একটা লেভেলে হয়তো চলে যেতে পারে। আজকের এই পডকাস্টটা হয়তো অন্য একটা লেভেলে এই ঘটনাটাকে নিয়ে যাবে। কি ঘটেছিল সায়নী? বলছি, শুরু করবার আগে একটু বলি যে এই সাসপেন্স, হরর বা যে ঘটনাগুলো আমাদের আশেপাশে ঘটে, যেগুলোকে আমরা বলি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা ভূতুরে বলো বা হরর বলো বা সাসপেন্স বলো, সামথিং লাইক দ্যাট। তো এগুলো না লজিক হয় না। মানে কেউ যদি বলে এর মধ্যে কোনো লজিক পাচ্ছি না,
এইসব জিনিসের মধ্যে কখনো লজিক থাকে না। তো লজিক খুঁজতে গেলে আমাদের স্কুল কলেজ এগুলো অ্যাটেন্ড করতে হবে। তো এই ঘটনাটা আমি বলবো তোমার ভিউয়ার্সদের সবাইদেরকে একটু মন দিয়ে শুনতে। তার আগে যেহেতু আমি কিউরোফাইটস এবং তোমাদের কাছ থেকে এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এইটা আমার তরফ থেকে ছোট্ট ও তোমার নাইস, জন্য এটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুবই সুন্দর হয়েছে ব্যাপারটা, থ্যাংক ইউ সায়নী। থ্যাংক ইউ, মাই প্লেজার। মা, ঘটনাতে চলে যাবো এবার, কি ঘটেছিল? আচ্ছা, প্রথমে বলি এই ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আলাপ হয়েছিল ওভার দ্য ফেসবুকই, মানে আমার কোনো কলেজ বা স্কুল ফ্রেন্ড না, ওভার দ্য ফেসবুকই আলাপ হয়। ও আমার বেশ কিছু মডেলিংসে ছবি দেখে ও খুব ইন্টারেস্টেড জায়গায় আমার উপর। আর ও তখন শুরু করেছে সবে, মানে ফটোগ্রাফিটা শুরু করেছে। তো আমাকে একটা এরকম প্রপোজাল দেয় যে আমার জন্য কি তুমি এরকম মডেলিংয়ের কাজ করবে? তখন যে হ্যাঁ, কেন করবো না, কোনো কোন অসুবিধা নেই। সাল? এটা বিফোর করোনা। আর আমি তো মডেলিং করছি অনেক আগের থেকেই, অনেক ছোটোবেলা থেকেই করছি, যাই হোক। তো ও উঠতেই বলতে গেলে, মানে আমি 2017 ধরো সালটা, 2017। এবার ও আমাকে যখন প্রপোজালটা দেয় আমি তো হ্যাঁ বলি। এবার ওর ফটোগ্রাফি হাত ভীষণই ভালো, আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে সোনিয়া। তো ওর হাত সোনিয়া, আচ্ছা, সোনিয়া নাম। এবার ওর হাত প্রচণ্ড ভালো ফটোগ্রাফির। তা ওর সাথে দু একটা কাজ করে করে তখন জানলাম যে হ্যাঁ ওর কি হবিজ এই। তো ও আমাকে একটা ঘটনা বলেছিল। তো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম তুই কি বাইরে কোথাও যাস, মানে কেউ যদি বাইরে ডাকে বা কোনো মানে তোর, তখন ও বলছে যে বাইরে আমি যাই না খুব একটা, কারণ একটা ঘটনা ঘটেছে তারপর থেকে ও খুব একটা বাইরে চান্স পায়, ডাক পায়। এখন কে না চাইবে নিজের কেরিয়ারে ফ্লারিশ করতে, কিন্তু ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটার পর থেকে ও খুব একটা বাইরে যেতে গেলে ও ভয় পায়, মানে ইদার ও গেলেও কাউকে সঙ্গে নিয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। তো ঘটনাটা ঘটেছিল হচ্ছে শিলিগুড়ির একটা ফার্ম হাউসে। ব্যাপারটা হয় ও এরকমই সোশ্যাল মিডিয়াতে কারোর ওর রিলেটিভ হবে না, ওর ফ্রেন্ডের তরফ থেকে কেউ একজন হবে, ওকে একটা প্রোডাক্ট শ্যুটের জন্য ডাকে। তো সেটার জন্য ওকে যেতে হবে শিলিগুড়িতে একটি ফার্ম হাউসে, মানে যেটার নাকি অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে যে ফার্ম হাউসটা সেল হচ্ছে না। এবার ওই ভদ্রলোক ওর ফটোগ্রাফি দেখে এতটাই মুগ্ধ হয়েছে, আর সত্যি আমি প্রথমেই যেটা বললাম আমার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো। তো ওকে বলে যে তুমি এমন কিছু একটা করো যাতে আমার ফার্ম হাউসটা সেল হয়, তোমার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো, মানে আমি কি জ্যান্ত কেউ একটা, মানে এরকম মানে কোনো খুঁত তুমি পাবে না ফটোগ্রাফির মধ্যে। মানে ফার্ম হাউসটার ফটো তুলে হ্যাঁ। সেটা শেয়ার করা হবে যেখান হ্যাঁ। থেকে কাস্টমার যাবে আমার যাবে, কাছে। হ্যাঁ। এবার তখন আমার ফ্রেন্ডটা বলে, সোনিয়া বলে যে দেখুন আমি তো সবে নতুন, তো আপনি কেউ মানে সেরকম যদি ভালো, তা বলছে না আমার তোমাকেই দরকার। এবার যেহেতু ওকে শিলিগুড়ি ট্রাভেল করতে হবে, ও মনে করলো একা যাবে, তো ও প্রথমে নাই করে দিয়েছিল। তারপরে মেয়ে একটা, হ্যাঁ। আর ও বাবা মার অনলি চাইল্ড, হ্যাঁ। তো হুম। সেই জন্য ওকে সেরকমভাবে নিয়ে যাওয়ার বা ওর সাথে কেউ যাবে, কিন্তু ওই ভদ্রলোক মানে এতটাই নাকি মানে ওকে করছিল, ইভেন ভালো অ্যামাউন্টও ওকে অফার করে। তো এটা ওর মানে ক্যারিয়ারের শুরুর দিকে ও ভাবছে এত বড় একটা অ্যামাউন্ট আমাকে যখন অফার করলো তাহলে আমি এটা নিই। তো ওই মনে করে ও গেছে। তো ওকে সব কিছু মানে ফেয়ার টেয়ার সব ওই ভদ্রলোক সব করে দিয়েছে, মানে ওকে নিজের কিছু খরচা করে যেতে হয়নি। ওকে বলেছে তুমি এমন কিছু একটা করো যাতে আমার ফার্ম হাউসটা সেল হয়, মানে এমন কিছু একটা করো, মানে তোমার ফটো গিয়ে দিয়ে। তো ন্যাচারালি ও গেল। ওটা শীতকালই ছিল, এরকম জানুয়ারি মাসে, বিশাল ঠান্ডা। হ্যাঁ বিশাল ঠান্ডা। গেছে তো ফার্ম হাউসে গেল। সেদিনকে গিয়ে দেখছি মানে ফার্ম হাউসটা না মানে অনেকটাই ভিতরে, মানে রাস্তা শেষই হচ্ছে না। ও যে যাচ্ছে ইভেন যে ক্যাবে করে গেছে, ক্যাবে ড্রাইভার বলছে কি ম্যাডাম আপনি এখান থেকে আর এই তো 2 মিনিট হেঁটেই আপনি চলে যেতে পারবেন। ড্রাইভারকে বলছি এ কি আপনি আমাকে মিডল অফ দ্য পয়েন্ট নামাচ্ছেন, আপনি তো ফার্ম হাউসটা কোথায়? বলে ওই তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন আপনি ওই অবধি যান, ওই অবধি না গাড়ি যাবে না। কেন গাড়ি যাবে না কেন? না ম্যাডাম বুঝতেই তো পারছেন গাড়িটা যাবে না ওখানে। দনমনো করছে। এবার ও ভাবলো আমি সে লাগেজ নিয়ে আমাকে অত অবধি হাঁটতে হবে, ঠিক আছে। উনি এও বলেছিল যে তোমার যতদিন ইচ্ছা তুমি ফার্ম হাউসে থাকতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না।
তখন ও মনে করলো শিলিগুড়ি যখন যাব তো একটা ফার্ম হাউসে ছবি তুলে নিই, সেই দিন তো ব্যাক করা আমার পসিবল হবে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভদ্রলোক খুবই ফ্রেন্ডলি, খুবই নাকি কাম, খুব ভালোভাবে ওকে প্রপোজালটা দিয়েছিল। তা ঠিক আছে, তো ও গেছে। মানে কোনো বাজে ইঙ্গিত ছিল না? না না না, ও বলছে তুমি যদি কাউকে নিয়ে যেতে চাও, তোমার গার্জিয়ান বা তুমি যদি ভয় পাচ্ছ, তুমি কাউকে নিয়েও যেতে পারো, তুমি থাকো, থেকে তুমি আগে দেখো তোমার কেমন লাগছে ফার্ম হাউসটা, সেই একটা রিভিউ তুমি দিও, মানে এরকম মানে এতটাই ওকে ইনসিস্ট করেছে। তো আমার ফ্রেন্ডটা তখন বুঝলো যে ঠিক আছে, একজন ভদ্রলোক যখন এত ইনসিস্ট করছে আর এত ভালো একটা অ্যামাউন্ট অফার করেছে একদম শুরু পিক অফ দ্য টাইম ওর কেরিয়ারে, তো লেটস ডু ইট। তো এই মনে করে ও গেছে। তা গেল, গিয়ে ফার্ম হাউসের সামনে যখন দাঁড়া, দেখছে পুরো গাছপালা দিয়ে ঢাকা, আর আশপাশে না কোনো মানে জনহীন শূন্য, কোনো বসতি আশেপাশে কিন্তু নেই ফার্ম হাউসটা, শুধু বড় বড় গাছগুলো হাওয়ায় দুলছে, মানে একটা খুব মানে দারুণ একটা রোমাঞ্চকর একটা পরিবেশ। তো ও তো এই জিনিসগুলো খুব ভালোবাসে, ও বলে ওয়াও, আমি তো এসে খুব ভালো করেছি, ভুল তো করিনি। তা গেটে করতে একটা মানে ওই দারোয়ান যে আর কি দেখাশোনা করতে, কেয়ারটেকার, উনি এসছেন। উনি এসে বলে হ্যাঁ 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 ম্যাডাম আইয়ে আইয়ে, ভিতরে ডেকেছে, বলে এই এখানে আপনি, রুমে ওকে দেখিয়ে দিয়েছে, লাগেজ নিয়ে গেছে, বলে আপনার জন্য আমি চা নিয়ে আসছি। তখন রাতে কি খাবেন? তখন ও বলছে না, রাতে আমি কিছু খাবো না, জার্নি করে এসছি, আমি একটু টায়ার্ড। ঠিক আছে, আপনি তাহলে আমি চা কফি নিয়ে আসছি, আপনি খান, খেয়ে আপনি রেস্ট নিন। ওকে ফাইন। তো ও বেশ আশপাশ ফ্রেশ হয়ে গিয়ে আশপাশটা দেখছে দেখে টেকে ওর যে রুমটা বেডরুমটা দিয়েছে, তো ফার্ম হাউসটা হচ্ছে দোতলা, নিচতলাও ডাইনিং স্পেস টেস্ট সব কিছু, বেডরুম আছে, সব কিছু আছে, উপরতলাও নাকি সেরকম। তো উপরতলাটা তো আর সবে ফার্স্ট দিনও গেছে, সেই দিনই তো আর ফার্ম হাউসটাও দেখতে পারে না। তো ন্যাচারালি ওই দিনকে ও রুমে এরকমই ক্যামেরা ফিট করে রেখেছে, ওই যে যদি রাত্রিবেলা কোনো পশু পাখি কিছু যদি মানে কিছু আছে বিরল কিছু, যেটা যদি ধরা পড়ে ক্যামেরাতে, তো ওই জন্য ক্যামেরা অন রেখেই ও রাত্রিবেলা শুয়েছে নিজের রুমের মধ্যেই। বাইরের দিকে তাক করে ক্যামেরাটাকে ও বেশ সুন্দর শুয়ে পড়েছে সেদিন। ফটো উঠবে কি করে? না, ও তো করে রেখেছে, ভিডিওর কথা বলছি আমি। আচ্ছা, ভিডিও চালু করে রেখে দিয়েছিল। তা ও যখন শুয়েছে সেদিনকে প্রচন্ড ক্লান্ত ছিল। তা রাত্রিবেলা হঠাৎ মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ কথা বলছে, বড় জানলা, কাচের জানলা, বড় পর্দাটা টানা ছিল। তো না, ওরই মধ্যে উঠতে তো চাইছে না, বডি তো দিচ্ছে না, তাও ও যতটা পেরেছে ওই শুয়েই চোখটা মেলে না, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ মনে হচ্ছে ফিস ফিস করে কিছু কথা বলছে। ও না আর কেয়ার না করে ও শুয়ে পড়েছে, ও আর ওঠেনি। ন্যাচারালি পরের দিন সকালবেলা ও গেছে, গিয়ে ও একটা ছোট্ট মিউজিক সিস্টেম সঙ্গে ক্যারি করে, ক্যারি করে ওইখানে গান চালিয়ে ও একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে করতে হঠাৎ দেখছে মিউজিক সিস্টেমটা স্টপ হয়ে গেল, অটোমেটিক স্টপ হয়ে গেছে। ওর কী হলো, তো হয়তো ইয়েটা চার্জ শেষ হয়ে গেছে বা কিছু একটা হবে, ও করে দেখতে গেছে। তখনই হঠাৎ পিছন দিকে দেখছে কেউ সাট করে একটা সরে গেছে, মানে এরকম তাকালো, তাকিয়ে কাউকে দেখতে পায়নি, কিন্তু স্পষ্ট বুঝলো মানে একটা পায়ের ফুট স্টেপসের মতন শুনতে পেয়েছে। ও তারপরে ঘর থেকে বেরিয়ে ওই যে কেয়ারটেকার ছিল আর কি, তাকে ডাকছে, ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিদি বলিয়ে বলে আরে কাজের কোনো লোক আসলো না, রান্নাবান্না। তখন বলছে কেয়ারটেকার হাসছে, বলে ম্যাডাম আপনি জানেন না, আপনাকে স্যার आपको सर ने कुछ बताया नहीं। तब मुझे की बोलबे, बोले ना यहाँ पे तो उतना लोग आते नहीं है, आपको ही सब कर लेना पड़ेगा। मुझे कि आमी बेড়াতে এসে আমি নিজের রান্না নিজে করব? বলে হ্যাঁ দিদি, আমি তো কেয়ারটেকার হিসেবে বাড়িটাকেই যা একটু খুচখাচ আপনি বলবেন আমি এনে দেবো, কিন্তু বাদবাকি রান্নাবান্নার কি আমার ফ্রেন্ডকেই সব কিছু করে নিতে হবে, এরকম ব্যাপার। আপনার যা লাগবে আমি সেটা আপনাকে এনে দেবো, কিন্তু আপনি যা খাবেন সেটা আপনি বলবেন, তো বাইরে থেকে আমি এনে দিতে পারছি, কিন্তু বাকিটা আপনাকে যদি করতে হয় আপনাকে এখানেই করতে হবে। মানে ফার্ম হাউসে সব কিছুই রয়েছে, মানে রেডি, কোনো ব্যাপার না। আমি বলছি কি, আমি ফটো তুলতে এসে কাজ করতে এসে আমি এখন রান্না করবো, তো এই জিনিসটা ওর ভালো লাগেনি। বলছি এটা তো আমাকে উনি বলে দেননি। তো যাই হোক, তা ওরা রুম থেকে বেরিয়ে ওনার সাথে কথাবার্তা বলে রুমে যে ঢুকতে যাবে, হঠাৎ না চোখটা পড়েছে দোতলায়।
দেখছে দোতলার থাকে না, ধরো পর্দা উকি মেরে কেউ দেখছে, সাট করে পর্দাটা সরিয়ে দিল, ওনার চোখটা পড়েছে, ওনা পড়ে গিয়ে এরকম তাকাতে গিয়ে দেখে কেয়ারটেকারটা নেই। মানে ওকে যে জিজ্ঞাসা করতে যে উপরে কেউ আছে কিনা, হতে পারে হয়তো অন্য আদার্স কোনো ফ্যামিলি এসছে, দেখছে কেয়ারটেকারটা মানে উইদিন আ সেকেন্ড নেই। তো ওনা তাকিয়েই রয়েছে উপর দিকে, কি হলো? তো ঠিক আছে, তো ও মনে করলো না আমি উপরে গিয়ে দেখবো, কারণ যখন ছবি তুলতে হবে আমাকে তো পুরো আপ কি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাই থাকবে সবটাই তো নিতে হবে। তা ও হঠাৎ দেখছে বাইরে থেকে ওর অটোমেটিক টেপ রেকর্ডারটা বাজছে, যে মিউজিক সিস্টেমটাও নিয়ে গেছিলো, যেটা বন্ধ হয়ে গেছিলো শুরুতে। তো ওর না এই জিনিসটা একটু খটকা লাগলো, যে অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে কিরকম একটা সাসপেন্স ওর লাগলো ফিল্ডটা। তা ও গেল, গিয়ে দেখছে যে হ্যাঁ মিউজিক সিস্টেম, তো ওটাকে অফ করে দিয়ে ও দেখলো রান্নাঘরটা কোন দিকে, দেখছি এদিকে কিচেন, এদিকে ঠিকই আছে। তো দেখছে অলরেডি ব্রেড বাটার এগুলো সব এনে রেখে দিয়েছে, ওই যে কেয়ারটেকার ও মনে রেখে দিয়েছিল, যে আসবে করে বলেছে তার জন্য রেডি করে রেখে দিয়েছিল। তো ন্যাচারালি নিয়ে ও রান্না যা হোক নিজের মতন করে খেয়ে দে দুপুরবেলা শুয়েছে দুপুরবেলা। তো হঠাৎ না ওর মনে হলো কেউ, মানে উইদিন আ সেকেন্ড অফ টাইম ওটা গভীর ঘুমে চলে গেছে। তো হঠাৎ মনে হচ্ছে ওর বেডের পাশে এসে কেউ বসলো, বেডে বসলে যেরকম একটা আওয়াজ হয় ওরকম একটা মনে হচ্ছে ফিল হয়েছে, যে সেকেন্ড কোনো পার্সন এসে বেডের শুয়েছে। এবার ওনা ঘুমের মধ্যেই বুঝতে পারছে, কিন্তু যে চোখটা মেলবে ও এতটাই গভীর ঘুমে ছিল যে ওনা চোখটা মেলতে চাইছে না। কটা বাজে তখন ওই দুপুর 2-2:30 এরকম হবে। তো হঠাৎ মানে একটা ফিল করছে যে এরকম ঠান্ডা একটা হাত এসে থাকে না, কেউ শুয়ে থাকলে আমরা জাগাতে যাই কাঁধে হাত রেখে, ওরকমভাবে ওকে কেউ স্পর্শ করলো। ও না কে এরকমভাবে উঠেছে ঘুমের মধ্যে, ঠান্ডা হাত বরফের মতো। না পিছনে দেখছে, ঘুরে দেখছে কেউ নেই। তো ওনা বিছানার উপর উঠে বসেছে, ও স্পষ্টটা ফিল করেছে যে পিঠে কেউ হাত রেখেছে। ও বলছে না এটা মানে হ্যালোসিনেশন, প্রথম এত বড় একটা ফার্ম হাউস, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে, ওটা আমার ভুল। ও আবার যথারীতি উঠে গিয়ে মানে না গিয়ে একটু ডাকি তো, রাতে কি আছে কিছু দেখি, জিজ্ঞাসা করি। তা মালিকে ডাকছে, ভैया মানে হ্যাঁ দিদি বলিয়ে, বলে রাত কো क्या খাएंगे বলিয়ে। তো বলছে হ্যাঁ আপনি কি বলবে বলুন, আমি সবজি কিছু যদি থাকে আমি এনে দিচ্ছি আপনাকে। বলে আচ্ছা একটা কথা বলো তো, এখানে লোক কেন আসবে না? তখন বলছে না দিদি এই ফার্ম হাউসটা না একটু মানুষে আসতে একটু ভয় পায়, আসলে এটা তো বসতির থেকে অনেকটাই ভিতরে, তো সেই জন্য না খুব একটা মানুষ সাহস পায় না, আর এত বড় ফার্ম হাউস তো একটু আর কি মানুষের একটু ভয় লাগে। কেন ওখানে ভয় লাগার মতন কি আছে? না কিছু না ম্যাডাম আপনি কি খাবেন আপনি বলবেন, যদি বাইরে থেকে এনে দিতে হয় বলবেন, নইলে আর কিছু যদি আনতে লাগবে, কারণ সন্ধ্যার পরে কিন্তু এখানে কিছু আপনি পাবেন না, আর ধারে কাছে আউটে কিছু পাওয়া যাবে না বাজার। তখন ও বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। ও এবার ঘরে গেছে, ঘরে গিয়ে ও না ল্যাপটপটা কানেক্ট করতে চাইছে। তো ল্যাপটপ কানেক্ট করতে গিয়ে দেখছে যতবারই কানেক্ট করতে যাচ্ছে ওটা কানেক্ট হচ্ছে না, ল্যাপটপ কিছুতেই কানেক্ট হচ্ছে না। কি হলো? তা ওই ভদ্রলোক যে কিনা ওকে প্রপোজালটা দিয়েছিল তাকে কল করতে গেছে, কল করতে গিয়ে দেখছে মোবাইলের টাওয়ার নেই। বলছি কি, আমি তাহলে কাজটা করবো কি করে? ঠিক আছে, তো ও মনে দেখছে ক্যামেরা দিকে তাকিয়ে দিচ্ছে, ক্যামেরার ইয়েতে তো চার্জ নেই। হট মানে বসে সামনে কাঁচের গ্লাসটা ছিল, গ্লাসে গেছে জল খেতে যাবে, জল খেতে কি হঠাৎ যে পিছন দিকে দরজাটা ক্র্যাক করে মিলে গেল অদ্ভুতভাবে। ঠিক আছে, কোনো তাকিয়েছে পিছন দিকে এভাবে তাকালো, দরজাটা তো লক করা ছিল, দরজাটা খুললো কি করে? তখন বাইরে না কেন জানি না ও বলছিল তখন, বলে প্রচণ্ড হাওয়া, একে তো শীতকাল, তার মধ্যে এত হাওয়া দিচ্ছে মানে ঘরের মধ্যেই মানে জমে যাওয়ার মতন অবস্থা। তো ও তখন না উঠে না কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে রয়েছে, আস্তে আস্তে 1 পা 2 পা করতে গিয়ে দরজাটাকে অফ করেছে। অফ করে যে পিছনে তাকিয়েছে মানে ঘুরে তাকিয়েছে আর কি, হঠাৎ চোখ পড়েছে, এটা সন্ধ্যাবেলা হবে, টাইমটা ওই 6টা 6:30 এরকম সময়, দেখছে দূর থেকে একটা লোক মানে ঠিক ওই গ্লাসের বাইরে, মানে পুরো ঘেরাও করা বাগানের একটু দূর থেকে এক নজরে ওর দিকে তাকিয়ে রয়েছে। সবচাইতে যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল,
ও দেখছে মানুষটার পাটা মানে জমির সাথে নেই। ও মনে করছে ও কিভাবে দাঁড়িয়ে আছে, ও না এইভাবে দেখার চেষ্টা করছে। ও ঘাস দেখতে পাচ্ছে কিন্তু মানুষটার পা দুটোকে দেখতে পাচ্ছে না। পা দুটো কোথায়? হ্যাঁ, ও না কি এমন একটা মনে হলো, মানে ওকে মনে হয় যেন কেউ হিপনোটাইজ করে নিয়েছে। ও না এক পা দু পা এক পা দু, ওর চোখ সরাতে চাইলেও সরাতে পারছে না। ও জানলার দিকে যেই কাছাকাছি গেছে, লোকটা মনে হচ্ছে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরেই না লোকটা একটা হা করেছে, কোনো দাঁত আর গালের এইসব মাংস টাংস অটোমেটিক মানে চোখের মধ্যে দেখছে এখান থেকে খসে পড়ছে। লোকটার এখান থেকে খসে পড়ছে। ওই দেখে না মানে করে উইদিন আ সেকেন্ড করে একটা চিৎকার মেরে ওইখানে পড়ে গেছে। মানে যখন জ্ঞান এসছে দেখছে সোফায় শোয়া। ওই চিৎকার শুনে যে কেয়ারটেকার ও আর কি এসছে, কারণ দরজাটা খোলাই ছিল, দরজাটা পুরোটাও লাগাতে পারেনি। এসছে তখন পাশে দেখছে আরো একজন ভদ্রলোক দাঁড়ানো। বলছে আরে কি হলো বলো তো, আমি এখানে। তখন বলছে কি হয়েছে দিদি, আপনার কি হয়েছিল? আপনার চিৎকার শুনে আমরা ভিতরে এসেছি। বলে না ওইখানে একটা লোককে দেখেছি, লোক এরকম। বলে কোথায় লোক? বলে না এখানে কোনো তো লোক ঢুকতে পারবে না, এখানে তো আমিই থাকি। তখন বলছে ও কে? বলে ও আমার দোস্ত হচ্ছে, এরকমভাবে বললো। হ্যাঁ, আপনার এরকম শরীর খারাপ দেখে আমি ওকে ডেকে নিয়ে এসেছি। আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার কি ডাক্তার ডাকবো? এরকমভাবে বলছে যে কোনো ওষুধের দরকার আছে কি আপনার? বলছে না আমি ঠিক আছি। না ওই তাহলে লোকটা কে ছিল? বলে কোন লোকটা দিদি? এখানে ধারে কাছে কোনো লোক থাকে না, এখানে আমরাই, আশেপাশে কোনো বসতি নেই। এবার ও যেটা দেখেছে ওটার সাথে তো ভুলতে পারছে না। তখন ও মনে করছে যে কি হলো ব্যাপারটা, না কাজে মন দি, নতুন জায়গায় এসছি, এর জন্য মানে এরকম ভুল চুক দেখছি, কিছু একটা হবে না, আমি কাজে মন দি। এর মধ্যে দেখছে যে ক্যামেরাটা নিয়ে ও আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এবার রাত্রিবেলা, হ্যাঁ, তখন ও কী করেছে, এক পা দু পা করে উপর দিকে, বাইরে না রুমের ভিতরই, এদিকে ওদিকে রুমের টুমে সব ছবিগুলো নিয়ে এক পা দু পা করে উপরে গেছে। উপরে যখন গেছে শুনতে পাচ্ছ? হ্যাঁ, না এখান থেকে সিঁড়ি দিয়ে ফটোগ্রাফি করতে সুন্দর একটা পেন্টিং রাখা ছিল, তো ওই দিকেই ওর নজরটা ছিল। এবার হেসেছে যখন, পিছন থেকে হাসিটা আওয়াজটা এসছে, পুরুষ কণ্ঠের হাসি। হ্যাঁ, তখন ওনা উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, ক্যামেরাটার হাতেই। কি হলো, ওনা এরকম দেখতে উঠছে, উঠে গিয়ে ওর দোতলার রুমটায় দেখছে, ঢুকতে গিয়ে দেখছে দুদিকের রুমটাই কিন্তু ক্লোজ, মানে লক করা। তাহলে হাসলো কে? পিকিউলিয়ার ব্যাপার এটা খুব। বাদিকেও একটা রুম রয়েছে, ডান দিকেও একটা রুম রয়েছে, দুটো রুমই আটকানো। আর দুটো রুমের মধ্যেই আমরা যে ওই বৈষ্ণোদেবী ধাম গেলে বা কোনো মন্দিরে গেলে যে লাল রঙের চূর্ণি দিই না, ভেটে দিই, ওরকম চূর্ণি, একটা ঘট, মালা, আরও কিছু দিয়ে লকটাকে পুরো, যেটাকে বলে বন্দনা, তুমি ভালো বলতে পারবে, মানে সিল করা রয়েছে। হ্যাঁ, সিল করা, ঘরটা সিল করা। তখন যে ঘর সিল করা কেন? অবিচার ক্রিয়া করা হয়েছে ডেফিনেটলি, কিছু একটা ব্যাপার আছে। ও দুটো ঘরই দেখছে, দুটো ঘরই এরকম। আর আমার ফ্রেন্ডটা কি প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভালোবাসা, মানে যেটাকে তুমি না করবে যেতে ও সেইখানেই যাবে, মানে এরকম না, ভয় ডর বলতে কিছু ব্যাপার নেই। তো ও না ওই অবস্থাতেই লকটাকে, মানে ওটাকে খুলে দেখতে গেছে যে খুলতে পারে কেউ, তো লক করা, ও খুলতে পারবে না অবভিয়াসলি। তো ও মনে করলো না, ও ওখানে দাঁড়িয়ে কিছু ছবি নিয়েছে। ও দেখছে, ক্যামেরা যখন দেখতে যাচ্ছে দেখে কি ছবিটা পুরো ব্লার আসছে। ওরকম দেখাচ্ছে, এদিকে দেখছে না আলো তো সবই আছে, তাহলে আমার চার্জও ঠিক আছে, তাহলে ব্লার আসবে কেন? দুদিকের দিকেই নিতে গেছে, দেখছে ব্লার। ও তখন কি করেছে, একটা জায়গায় ক্যামেরাটাকে রেখে, মানে ও না নিজের ছবি নিতে গেছে, নিজের ছবি নিয়েছে। ওইটা দেখেই ও মনে হয় লাইফে ফার্স্ট ভয় পায়। দেখে থাকে না কোনো একটা ছবি পেন্টিং করলে রাবার দিয়ে মুছে দিলে যেরকম হয় পেন্টিংটা, ওর নিজের মুখটা দেখেছে যে একদিকে মুখটা আছে, একদিকের মুখটা নেই, ক্যামেরাতে দেখছে, মানে একদিকে মুখ আছে, একদিকের মুখটা এরকম বেঁকে গেছে। কি হলো, ওনা কি মনে হয়েছে, ওর
ভিতরে না একটা কিরকম একটা ডাক দিয়েছে। ও নিচে নেমে গেছে সেই রাতের মতন, নিচে নেমে গেছে। নিচে নেমে গিয়ে যা হোক খাবার দাবার দুপুরে যা ছিল ওইটাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে, এবার রাত তখন হবে 12টা 12:30 এরকম। ও মোবাইল ফোনটাকে অন রেখেছিল, মোবাইল ফোনটাকে অন রেখে ভিডিও মোডটা চালু করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? আগের রাতে ক্যামেরাটা করেছিল। হ্যাঁ, আগের রাতে ক্যামেরাটা করেছিল। এই দিন কি ও আর ক্যামেরাটা না করে ও কি করেছে, ওর মোবাইল ফোনে করে দিয়ে চার্জ করে রেখে দিয়েছিল, ওই ভিডিওর অপশনটা অন করে রেখে দিয়ে। তা শুয়ে আছে, শুয়ে শুয়ে এটা বাইরে ছিল না ভেতরে ছিল? না না, রুমের ভিতরে, বেডরুমে। তো ও রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে, আগের দিন বাইরের দিকে তাক করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রুমে ভেতরে, এটা রুমের ভিতর দিকে। ও ধরো এই তো বেড শুয়ে আছে, দুদিকে সোফা, ওখানে ও একটা পিলোর ওপর নাকি ভর করে, মানে ওর বেডের দিকে কিন্তু মোবাইলটার ইয়েটা রয়েছে, ফেসটা ওর দিকেই রয়েছে, করে রেখে দিয়ে ও এইবার তখন যেহেতু শীতকাল, পাড়া পুরো নিঝুম, আশপাশের পুরো নিঝুম, বাইরে ও দেখছে বাইরে মনোরম দৃশ্য, গাছপালা ই করছে, দূর থেকে চাঁদও দেখতে পাচ্ছে, ঠিক আছে। তা ওই দেখতে দেখতে না কখনো ঘুমিয়ে পড়েছে, মানে এদিক ওদিক নানান চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ ও কানে আসছে পাশে কোনো বাচ্চা কাঁদছে। বাচ্চা হ্যাঁ, একটা কাঁদছে, এরকম করে একটা বাচ্চা কাঁদছে। ও বলছে না, আমি উঠবো না, এই রোজ রোজ রাত্রিবেলা এরকম জিনিস, আজকে 2 দিন হলে এসছি, 2 দিন হলেই আমি একটা কিছু না কিছু একটা ফিল করছি। এদিকে মনে মনে চিন্তা করছে যে কেয়ারটেকার বলেছিল পাশাপাশি কোনো বসতি নেই, কেউ থাকে না, তাহলে আগের দিন শুনেছে বাইরে বাগানে কেউ ফিসফিস করে কথা বলছে, আজকে শুনছে একটা বাচ্চা কাঁদছে, তাহলে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ থাকে। আমি সকালে উঠবো, উঠে গিয়ে মালিকে জিজ্ঞাসা করব, যে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করবো যে কি হচ্ছে ব্যাপারটা, কেউ তো থাকে। হঠাৎ দেখছে যে ডাইনিং স্পেসটা আছে, ডাইনিং স্পেসটা দিয়ে মনে হচ্ছে কেউ চেয়ার টেনে নিয়ে এসে কেউ ওখানে বসছে। ওকে, ডাইনিং স্পেসটাতে লোহার ইয়ে ক্র্যাচ ক্র্যাচ করে আওয়াজ হচ্ছে, চেয়ারটাকে টানছে। ও না বিরক্ত হয়ে গেছে, এবার উঠে বসেছে। স্বাভাবিক, রাতে ঘুমোতে পারছে না, এরকম তো হবেই। হ্যাঁ, কি ও ইয়েটা সরিয়ে, কম্বলটা সরিয়ে গেছে, গিয়ে দেখছে অবাক কাণ্ড, যেখানে ডাইনিং স্পেসের একটা চেয়ার না এরকম ঘুরিয়ে রাখা, মানে ঘুরিয়ে বসলে বসেছে হয়তো এইরকম। হ্যাঁ, দেখুন কি হলো এরকম ব্যাপার। মেঝের দিকে তাকিয়ে ও তো আরোই ভয় পেয়ে গেছে। কেন? দেখে পুরো ছাপ ছাপ পায়ের রক্তর ছাপ, মনে হচ্ছে কেউ পা কেটে গেছে বা কিছু হয়েছে, যাই হোক মনে হচ্ছে রক্তের পাড়িয়ে কেউ ঘরের মধ্যে ঢুকেছে। সাংঘাতিক তো। হ্যাঁ, আর রুম চেয়ারটা কিছুক্ষণের মধ্যে যখন তাকিয়েছে মনে হচ্ছে যেন আবার চেয়ারটা নড়ে উঠেছে। ওইটা দেখে না ও রুমের ভিতরে গিয়ে দরজাটা লক করে দিয়েছে, দরজা লক করে ও বেডে গিয়ে শুয়ে পড়েছে। ও কিন্তু ঘুমায়নি, ও মনে করছে কখন ভোরের আলো ফুটবে আর ও কেয়ারটেকারকে ধরবে যে কি ব্যাপার, ঠিক আছে। আবার ও কিন্তু এটাও মনে করছেন যে আমি এখান থেকে যাব না, কি ব্যাপার হচ্ছে এটা আমার জানতে হবে, কেন অ্যাডভেঞ্চার থ্রিলারও প্রচণ্ড পছন্দ, মানে শেষ না দেখেও যাবে না। আবার এরকম নেই, ওকে তুমি সচরাচর ভয় পাওয়াতে পারবে না, কিন্তু ওইখানে গিয়ে এমন কিছু কিছু ও ফেস করেছে যে ও ভয় পেতে বাধ্য হয়েছে লাইফে, মানে প্রথমবার ও জীবনে ভয় পেয়েছে ওখানে গিয়ে। এইটা তো গেল। তখন সোনিয়া ভাবছে মনে মনে যে না, আমি এইভাবে দেখি আর কি কি হয়, কি কি হতে পারে, ঠিক আছে। ও কি হচ্ছে, কম্বলটা টেনে নিয়ে এইভাবে বসে আছে, বসে বসে চিন্তা করছে। একদিকে দেখছে হ্যাঁ মোবাইলটা তো রয়েছে, দেখলো হ্যাঁ চলছে ক্যামেরাটা, ওরা দাঁড়িয়ে এখানে করছে, কি হয় কি হয়। হ্যাঁ, স্পষ্ট শুনছে ঠিক দরজার বাইরে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ফোনের রেকর্ডিং এ পেয়েছে এটা। হ্যাঁ, তারপর ভোরের আলো ফুটে উঠেছে, ও আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, ও ঘরের বাইরে বেরিয়েছে। অবাক কাণ্ড, গিয়ে দেখছে ফ্লোরে যে ফুটপ্রিন্টস গুলো নেই, রক্তমাখা পায়ের ছাপ নেই, চেয়ারটা সেম অ্যাজ ইট ইজ যেরকম রেখে দিয়ে ওরকম ঘুরিয়েই রাখা। ও মনে করলো এটা কি করে হলো, এটা তো অস্বাভাবিক কাণ্ড। ও দরজা খুলে ডাকছে ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিদি বলিয়ে বলিয়ে। তখন বলছে এই শোনো, রাতে তুমি ঢুকেছিলে নাকি ঘরে? তা বলছে ক্যা দিদি,
আপনি মজা করছেন আমার সাথে? না। তো রাতে কে ঢুকেছিল? চেয়ার টেনে বসেছিল কে ঘরের ইয়ের মধ্যে, ডাইনিং স্পেসে? বলে না দিদি, আপনি তো দরজা লক করে গেছেন, আমি কি করবো? আর আমি তো রাত্রিবেলা এখানে ছিলাম না গতকালকে, মানে ওই দিনকে যেদিনকে ঘটনাটা হয়েছিল ও পারমিশন নিয়ে ও গেছিলো বাড়িতে, কে একজন অসুস্থ, ওর জন্য সেই দিনকে রাত্রেও ছিল না, কেয়ারটেকার যে সেদিনকে রাত্রে ছিল না। তখন ও বলছে না 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 দিদি, আমি ছিলাম না, আপনি কিছু ভুল স্বপ্ন দেখেছেন। বলে আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি জেগেই ছিলাম। হ্যাঁ, আর তুমি যে বলেছো আশেপাশে কোনো বসতি নেই, একটা বাচ্চা কাঁদে, বাচ্চা কি তোমার কোনো বাচ্চা আছে? বলে দিদি আমি তো বিয়েই করিনি, বাচ্চা হবে কোথা থেকে? বলে তাহলে বাচ্চাটা কার? ও না নেই দিদি, आपकी गलतफहमी है, मैं जाता हूँ, हाँ आपके लिए बाजार लेके आता हूँ, বলে ও কথাটা এড়িয়ে চলে যায়। ইতিমধ্যে ও বাড়িতে কানেক্ট করতে গেছে, মানে বাড়িতে ফোন করতে গেছে সোনিয়া, দেখছে হ্যাঁ অ্যাজ ইট ইজ মোবাইলের নেটওয়ার্কটা নেই, ওখানে খুব নেটওয়ার্ক ফ্লাকচুয়েট ওর করছিল, ও এবার বাড়ির সাথে যোগাযোগ করতে পারছে না। এটা মহা ই করে তখন ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে এরকম এরকম করে দেখছে যে টাওয়ার পায় কোথা থেকে, দেখে এক দানা দু দানা আসে আবার চলে যাচ্ছে, টাওয়ারের সমস্যা। হ্যাঁ, আর ও দিনের বেলাও দেখছে মানে আশপাশে না কোনো কাক পক্ষীর কোনো মানে ডাক নেই বাড়িটার আশপাশে, মানে অদ্ভুত ধরনের একটা সাইলেন্স। হ্যাঁ একদম চুপ। হ্যাঁ, তুমি তো মানে তোমার নিজের কথা মানে তুমি নিজের রিপিট শুনতে পারবে, মানে এরকম একটা ব্যাপার। এবার তারপরে সোনিয়া না অনেকক্ষণ বসে চিন্তা করছে যে না পারছে বাড়ির সাথে কানেক্ট করতে, টাওয়ার নেই। তার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার যে এত বড় একটা ফার্ম হাউস কিন্তু কোনো ওয়ার্কিং কোনো পার্সন নেই এখানে, তো ওইটা ডাউট করলো যে যদি কেউ ফার্ম হাউসটা কেনে তো সেইটা চালাবে কি করে, এই অনেক কিছু জিনিস ওর মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন ও মনে করলো ফার্ম হাউসটা কি রেসিডেন্সিয়াল পারপাসে না বিজনেস? না, বিজনেস। এবার ব্যাপারটা হয়ে গেছে ওই ভদ্রলোক চাইছিল যে করে হোক মানে সেল করে দিতে, হ্যাঁ মানে কাদের থেকে উনি ওটাকে নামাতে চাইছিলেন। এবার তারপরে ও না অনেক কিছু জিনিস মাথায় ঘুরতে ঘুরতে ও ঠিক করলো কি আজকের রাতেও ঘুমাবে না, জেগে থাকবে। এটা থার্ড ওয়ার্ড। হ্যাঁ থার্ড। ও যাই হয়ে যাক আজকেও ঘুমাবে। আর সবচাইতে যেটা ওকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে ওই দোতলায় যে রুম দুটো, ওটা রকম সিল করা কেন। তা এবার কি করেছে, যখন সন্ধ্যা হয়ে এসছে মানে ধরে নাও 7টা 7:30 এরকম হবে, তখন ওই ওনা স্পষ্ট শুনতে পাচ্ছে যে উপরতলায় কেউ হাঁটছে। আর একটা ভালো মানে যে হাঁটছে যে সে খুব মানে হাঁটাটা কোনো একটা পুরুষ মানুষেরই হবে, কারণ যেইভাবে হাঁটছে ওটা মহিলা ওইভাবে হাঁটে না। আর তার সাথে সাথে না মানে কীরকম একটা আওয়াজ, মানে এরকম একটা, মানে ঘরে আটকে রাখলে যেরকম হয় না সে বাদন ছাড়া যে আমাকে ঘর থেকে বের করতে দাও, এরকম একটা ব্যাপার। এখন ও না এইদিকে তাকিয়ে আছে সোফায় বসে বসে, খালি উপর দিকে এইভাবে তাকাচ্ছে। তো কি মনে হয়েছে ও না ঘর থেকে বেরিয়ে এসছে, ভাইয়া ভাইয়া ডাক দিয়েছে যে হ্যাঁ দিদি বলিয়ে। বলে আওয়াজ আসছে কেন উপর থেকে? বলে উপর তো কই নেই হ্যাঁ। বলে উপর কই নেই হ্যাঁ, তুমি ভিতরে আসো তো, আমার সাথে চলো। তো গেছে, ডেকেছে ওকে। এবার হ্যাঁ ম্যাডাম বলি না। বলে কি হলো তোমাকে তো আমার সাথে উপরে আসতে? না ম্যাডাম আমি যাব না। বলি কেন যাবে না কেন? না আমি না যাব না। আপনি বলুন না কি হচ্ছে। বলে উপর থেকে আওয়াজ আসছে, তুমি যাবে না কেন? উপরে ঘর দুটো তো বন্ধ দেখলাম, তাহলে ওখানে এরকম আওয়াজ আসছে কেন? একটা গোঙানির আওয়াজ, কেউ মনে হচ্ছে ঘর থেকে বেরোতে চাইছে এরকম, কি ব্যাপার? না আপনি কোনো বন্য পশু পাখির হয়তো ডাক ওরকম শুনেছেন। বন্য পশু পাখির ডাক ফার্ম হাউসের ভিতরে? তুমি আমাকে বোকা পেয়েছো? তখন অনেক কিছু বললো ওকে যে আমি ইয়ে হচ্ছে যে তুই আমাকে এত বোকা বানাতে পারবে না, এই অনেক কিছু হয়েছে ওর সাথে। বলে দিদি আপনি আমাকে ফোর্স করবেন না, আমি দোতলায় যেতে পারবো না। ভয় পাচ্ছে। ও না সেটা ক্যাচ করেছে। ও বলছে না এই দোতলার রুম আমাকে খুলতে হবে এনি হাউ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ কিন্তু ও সেটা বললাম না, ও যে গেছে ফটোগ্রাফি চাইলেও বেরোনো যায় না এই সব জায়গা থেকে। না, আর তখন না এমন একটা হয়ে গেছে, রোগ চেপে গেছে। হ্যাঁ ও যাবেই, ওই ঘরটা দেখা চাই। আর আমার বন্ধু একটু গোয়ার টাইপেরও আছে, মানে সোনিয়ার কথা বলছি, একটু গোয়ার টাইপের, মানে যেটা তুমি না করবো সেটাই করবে এরকম টাইপের। হ্যাঁ তো বলছে না এটা আমার একটা ইয়েতে কাজে লাগবে, প্রফেশনের কাজে লাগবে। ও আবার প্রফেশনাল দিক দিয়ে ভাবছে, এইটা ভাবছিল না যেটা লাইফে রিস্ক হয়ে যাবে। তখনও জানে না যে এতটা রিস্কের মধ্যেও পড়বে।
কোথা থেকে ও কিছু একটা, কি চুলের কাটা হোক বা কি সামথিং কিছু একটা বের করেছে, বের করে নিয়ে দুটো ঘরের লক প্রথমে ওই চুনরি ঘর যা যা ছিল সেগুলোকে সরিয়েছে, খুলেছে। মালা, রুদ্রাক্ষে মালা, আরও অনেক কিছু, কোনো কাউকে দিয়ে হয়তো পূজা আচ্ছা করিয়েছিলেন, সেসব যাটা দিয়ে ঘরটাকে বন্দনা করে আর কি গেছিল, তো সেগুলো আস্তে আস্তে সবই খুলে ফেলে ওই লকটার মধ্যে কিছু একটা দিয়ে, কিছু একটা এনি হাউ কিছু একটা করেছে যাতে লকটা খুলে যায়। মানে বন্ধন করা ঘর সেটা খুলেছে, লকটাকে খুলেছে, ভেতরে ঢুকতে চাইছে। হুম আমি যখন ওর মুখ থেকে শুনছি, আমি বলছি, তোর তো প্রচুর সাহস ভাই, তুই একটা দরজা বন্ধ করা, তুই ওর মধ্যে যাবি কেন? তোর কাজ হচ্ছে ফটোগ্রাফি করবি, তুই বেরিয়ে আসবি, কার ঘরে কি আছে দ্যাট ইজ নট অফ ইউর বিজনেস। বলে না, আমার তখন ওটা দেখতে মন চাইছিল, আমাকে কেউ ওখান থেকে টানছিল যে তুমি ভিতরে আসো। এটাই তো হয়, এইভাবেই তো ওরা বন্ধন খোলে। হ্যাঁ, এক্স্যাক্টলি সো। তো ও না দরজাটা খুলে যখন ভিতরে গেছে না কৌস্তব, ও দেখছে ভিতরটা মনে হচ্ছে একটা অন্যরকম জগৎ। ও দেখছে ঘরের মধ্যে মানে চারি জায়গায় জিনিসপত্র না ছড়ানো ছিটানো, মানে মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ থাকে, অথচ ওই পুরো ফার্ম হাউসটার মধ্যে কিন্তু ও ছাড়া, ঘরের ভিতরে আমার ফ্রেন্ডটা ছাড়া আর কেউ নেই, একমাত্র আমার ফ্রেন্ডটাই রয়েছে। ও দেখছে চারিদিকে, উপরে দেখছে, উপরে একটা ঝাড়বাতির মতন, সেটা না দুলছে এরকম, অথচ ঘরের ভিতর কিন্তু কোনো হাওয়াও নেই, কিছুই নেই, দুলছে এরকম, জাস্ট র্যান্ডমলি। হ্যাঁ, র্যান্ডমলি দুলছে। আর দেয়ালের দিকে তাকাতে গেছে, তুমি চিন্তা করবে না, যেটা সবচাইতে ওর অবাক লেগেছে এবং যেটা দেখে ওর গায়ের লোম খাড়া হয়ে গেছিলো, ইভেন যখন আমাকে বলছে আমিও তখন মানে বিশ্বাস করতে উঠতে পারছিলাম না। ও দেখছে দেয়ালের মধ্যে না ছাপ ছাপ পায়ের রক্ত, মনে হচ্ছে পা কেউ রক্ত পাড়িয়ে দেয়াল বেবে কেউ উপরে উঠেছে, মানে আলতা মাখা পায়ে যদি কেউ দেওয়ালে ওঠে, ইয়েস সেরকম লাগছে। হ্যাঁ, কিন্তু ওটা পুরুষের পা, পুরুষ। ওকে, হ্যাঁ, পা করে উপরে যাচ্ছে, আবার আরেকটা দিক দিয়ে দেখছে যে মনে হচ্ছে কেউ দেয়াল বেয়ে কেউ নেমে এসছে। হ্যাঁ, আর হঠাৎ দেখছে পিছনের যে দুটো দরজা ছিল, আমি প্রথমেই বলেছিলাম, পিছনের যে দরজাটা, আরেকটা দরজা, ওটা না দেখছে ঢাপ 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 করে দরজা, মানে কেউ ধাক্কাচ্ছে, মানে দরজাটা খুলে দাও আমার, এক্ষুনি দরজা খোলো। ওইটা দেখে না ওর হাতে ক্যামেরা নিয়ে গেছিলো, ক্যামেরাটাকে ওখানে ফেলে রেখে দিয়েই ও বেরিয়ে এসে না ঘরের নিচে এসে এরকমভাবে কাঁপছে। ও কি করেছে, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে হ্যাঁ না, মালি তো এখনো আছে, কেয়ারটেকারটা তো এখনো আছে, ও তো যায়নি। ও কেয়ারটেকার রেখেছে, ভাইয়া ইধার আইয়ে মানে ক্যা হুয়া, শোনো, উপরে পাশের দরজা এরকম হচ্ছে ভিতর থেকে কেউ নক করছে, আর উপরের ঘরে কে থাকে, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। বলে আপনি ওই দরজা খুলেছেন? বলে হ্যাঁ খুলেছি। আপনি কেন খুলেছেন? আপনি যখন মানে সোনিয়া একবার ওর কাছে ঘরের চাবি চেয়েছিল, কেয়ারটেকারের কাছে চাবিটা ছিল না, কেয়ারটেকার বলেছিল ওর কাছে চাবিটা নেই। এবার যেহেতু বলেছে নেই, অতএব ওখানে গিয়ে কেরামতি করে ঘরটাকে খুলেছে। বলে তুমি ওই ঘরটা আমার খুলে দাও, খোলার বন্দোবস্ত করো। এত কিছু হওয়ার পরেও ওই জিনিসটা বলছে। তখন বলছে মানে ইম্পসিবল, আমি ওই দরজা খুলতে পারবো না, দরজা যদি আমি খুলি আমার প্রাণ থাকবে না। যে প্রাণ থাকবে না কেন, কি এমন হয়েছে তুমি সেটা তাহলে তুমি এখনই বলো, কি লুকাচ্ছ? কারণ এরকম ফার্ম হাউস যেটার মধ্যে এরকম কিছু কিছু জিনিস চলছে, আর সেটা আমি কোনো মানুষকে বিপদে ফেলতে পারি না, তোমাকে বলতেই হবে যে কি হয়েছে। তখন লোকটা বলছে, তুমি বিশ্বাস করবে না, যখন বাইরে বাগানে বসে আছে রাত্রিবেলা 7টার সময়, উপর থেকে দরজা ধাপ ধাম 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 ধাম, পুরো অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে যেই দরজাটা খুলেছে ওটাতে ছেড়ে দাও, পাশের যে দরজাটা যেটা খোলেনি ওইটার মধ্যে মানে জোরে 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 ধাক্কা, মানে দরজা পারলে ভেঙে ফেলবে এরকম অবস্থা। এবার ওই কেয়ারটেকার আর আমার ফ্রেন্ড তখন দুজনেই না পিছন ফিরে এরকম তাকিয়ে রয়েছে ফার্ম হাউসটার দিকে, মানে নিচের বাগান থেকে দোতলার দিকে। তখন দেখতে পাচ্ছে অটোমেটিক যে পর্দাগুলো কেউ সরাচ্ছে, কেউ মানে জানলার পর্দাগুলো দূর থেকে দেখা যাচ্ছে ঝাড়বাতিটা এরকম দুলছে, অথচ বাইরে কিন্তু কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, নাথিং। এইবার ও বলছে, ও না কেয়ারটেকারটাকে চেপে ধরে, না তোমাকে বলতেই হবে, এনি হাও কি হয়েছে আর এগুলো কেন হচ্ছে, কেন এখানে এই ফার্ম হাউসে কেন কোনো লোক আসতে চাইছে না, তুমি বলছো কোনো লোক আসবে না কেন, কি ব্যাপার, কেন এটাকে এড়িয়ে যায়? আমি যখন এসছি ফার্ম হাউসে আমাকে ক্যাব ওখানে নামিয়ে দিয়ে চলে গেল, গাড়ি ড্রাইভার এই অবধি কেন আসলো না, মেন গেট অবধি কেন আসলো না ফার্ম হাউসে? তখন বলছে
এবার অ্যাকচুয়ালি ওই ফার্ম হাউসের যিনি ওনার ছিলেন ভদ্রলোক, উনি আর ওনার ওয়াইফ দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজব্যান্ড ওয়াইফ, তাদের দুটো ছেলে আর একটি মেয়ে ছিল, ঠিক আছে। যে ছোট ছেলে ছিল তাকে বাবা মা কোনো একটা কারণে বোঝা মানে এরকম কানাঘুষো যে তাকে বাইরে পাঠানো হয়েছিল। তাকে বাবা মা খুব একটা তাদের কাছে রাখেনি, মানে চেয়েছিল একটু বাইরেই থাক, বাইরে পড়ুক, কারণ কি বিষয় সে অতটা তো আমরা জানি না, কিন্তু কানাঘুষো এবার খবর পাওয়া গেছে যে ওকে ওর বাবা মা বাইরেই পাঠাতে চেয়েছিল, খুব একটা কাছে রাখতে চায়নি। আচ্ছা বেশ, এবার মেয়েটির একটা বয়ফ্রেন্ড ছিল। এবার সামহাও একটা দুর্ঘটনাতে দ্যাট টাইমে ল্যান্ডস্লাইড হয়। ল্যান্ডস্লাইডে ওই গাড়ি করে যেখান থেকে আসছিলেন ওই মোমেন্টে ওর বাবা মা, মানে ভদ্রলোক দ্যাট টাইমে যে ওনার ছিলেন আর কি, অ্যাকচুয়ালি উনি, ওনার ওয়াইফ প্লাস ওনার যে বড় ছেলে এবং মেয়ে খুব বাজেভাবে আহত হয়। এবং এই দুর্ঘটনাতে মেয়েটির যে বড়দা, মেয়েটির নাম ছিল শালিনী, শালিনীর বড়দা, মা, বাবা তিনজনই মারা যায় খুব বাজেভাবে। আর শালিনী সামহাও বেঁচে গেছিল, সামহাও, ঠিক আছে। এবং এই ঘটনাটার পরে শুনে ওর কাছে যখন খবর যায় ওর ছোটদার কাছে, তো ছেলেটার নাম ছিল হচ্ছে গৌরব, তো যাকে বাইরে পাঠানো হয়েছিল আর কি, তো ফেরত আসে। এবং দ্যাট টাইমে মোরাল সাপোর্ট বা বলো বা যে কোনো দিক দিয়ে সাপোর্ট বলো, ওই মেয়েটির বয়ফ্রেন্ডই যার নাম ছিল সানি, ওই অ্যাকচুয়ালি তখন বলতে গেলে সব দায়িত্বই নেয়। সে মানে ওর বোনকে সুস্থ করে তোলা থেকে, ওর দাদা গৌরবকে একটা মোরাল সাপোর্ট দেওয়া থেকে, মানে ওদের তো আর কেউ ছিল না, বাবা মা ভাই বোন এই যা, ঠিক আছে। তো বলতে গেলে ওর বোন অনেকদিন এমন হয়েছে যে জ্ঞান ছিল না, সেন্সলেস হিসাবেই ছিল, মানে কাইন্ড অফ কোমা যাকে বলা হয় ওরকম নাকি চলে গেছিল। সেখান থেকে অনেক চিকিৎসা, ভালো মতন চিকিৎসা করে ওর বোনকে ফেরত আনে, মানে সুস্থ স্বাভাবিকভাবে। এবং তারপরেও মানে রীতিমতন বাড়িতে তার সেবা যত্ন সব কিছুই, এমনকি ওর যে ভাই গৌরব, ও কিছুটু মেন্টাল মতন কীরকম একটা, বাবা মাকে যেহেতু হারিয়েছে, দাদাও চলে গেছে, ও না একটু কীরকম হয়ে গেছিলো, ঠিক আছে। তো দ্যাট টাইমে এই যে ওর যে বয়ফ্রেন্ড আর কি, শালিনীর যে বয়ফ্রেন্ড সানি, ওই হচ্ছে সব কিছু দায় ভারটা নেয়, ফার্ম হাউস দেখা থেকে নিয়ে ওর সেবা যত্ন করা থেকে নিয়ে, এমনকি ওই ফার্ম হাউসেই থাকতে আরম্ভ করে তখন ছেলে সানি, শালিনীর বয়ফ্রেন্ড সানি। এবার একদিন কি হয়েছে, মানে আস্তে আস্তে যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে শালিনী, তো বুঝতেই পারছো যে বাবা মাকে হারিয়েছে, এরকম একটা দুর্ঘটনা থেকে যে ফিরে এসছে সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো ইন দ্য মোমেন্টে একদিন কি হয়েছে, রাত্রিবেলায় কোনো কারণবশত কিছু ওষুধ নিতে নাকি সামথিং হবে, ওই দাদার ঘুম ভেঙে যায়, মানে গৌরবের ঘুম ভেঙে যায়। গৌরব না উঠেছে, মানে দুই ছেলের পরে একটাই মেয়ে ছিল, মেয়ে ছিল ছোট। দুই ভাইয়ের মধ্যে এক ভাই তো মারা গেল কার অ্যাক্সিডেন্টে, আর এই গৌরব তো বাইরেই ছিল, কারণ ওর বাবা মা ওকে বাইরেই পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, কোনো একটা কারণবশত, যেটা আমি শোনা গেছে আর কি লোকের মুখে মুখে। রাত্রিবেলা একটা আওয়াজ পায় ঘরের, ঠিক আছে, ওর বোনের ঘর থেকে। এবার ও না এক পা দুপা করে উঠেছে, ও জানতো না যে সেই রাতে যে ওর যে বয়ফ্রেন্ডও থেকে গেছিল সেটা জানতো না, ও জানতো যে চলে গেছে, কিন্তু তারপর দেখছে যে না, রুমে একটা মানে কোজি একটা পজিশনে আর কি ওর বোনকে আর ওর বয়ফ্রেন্ডটাকে দেখে ও কিছুক্ষণ ওইখানে একদৃষ্টে তাকিয়ে থাকার পরে ওর কি মনে হলো জানি না, ও না সিঁড়ি দিয়ে নেমে এসে ও কিন্তু আর ওর ঘরে শুতে যায়নি, ও সোফার উপর বসে রয়েছে। অবশ্যই নিজের বোনকে একটা ছেলের সাথে এরকম একটা সিচুয়েশন দেখেছে। হ্যাঁ, এইবার বসে যে আছে, ও কিন্তু সারা রাত ওইভাবেই সোফাতে বসেছিল। তো সকালবেলা যখন হয়েছে তখন সানি নামছে রুম থেকে, দেখছে গৌরব সোফাতে বসে আছে, কারণ সেই রাতে গৌরব কিন্তু আর রুমে যায়নি শুতে। তো সানি ওকে দেখে বলছে, কিরে তুই ঘুমাতে যাসনি? দেখা যাচ্ছে গৌরব ওকে কোনো রেসপন্সই করছে না, মানে হ্যাঁ না তো একটা উত্তর দেবে, সেরকম কোনো উত্তর নেই, মানে কিরকম একটা ব্যবহার করতে আরম্ভ করে দেয় তখন। তো যাই হোক, তো একদিন এরকম হয়েছে যে ওর বোনও যখন ওর সাথে কথা বলতে যায় ওকে কিরকম দূরে দূরে সরিয়ে দিত, মানে পছন্দ করছে না, এরকম একটা ব্যাপার,
ঠিক আছে, তো এই কারণটা যতটা জানতে চায় কারণটা ততটাই জটিল হয়ে যাচ্ছিল। মানে সামহাও ওকে যতটাই নর্মালাইজ করার চেষ্টা করছিল যে কি হলো, তুই এতটা গোমরা মেলি গেছি কেন। ওরা বুঝতে পারেনি যে ওর দাদা দেখেছে। না, ওটা দেখ, ওটা বল, ওরা তো রুমের মধ্যে ছিল, রুমের দরজাটা সামহাও বাইরে থেকে খোলা ছিল বা কিছু হালকা ভেজানো ছিল, যা হোক ও বাইরে থেকে এটা দেখতে পায় গৌরব, সানি আর শালিনীকে, ওর বোন আর বোনের বয়ফ্রেন্ডকে। এবার এটা ওরা জানতো না যে ব্যাপারটা দেখে নিয়েছে গৌরব। কি হলো, ওদের ওদের মধ্যে কথা হচ্ছে যে কি, তখন সবাই যে দেখো হয়তো বাবা মার নিয়েই ও চিন্তা ভাবনা করছে। তো পরের দিনকে তো দ্যাট ডে ওখান থেকে সানি চলে যায় ওই মুহূর্তে। আর বেশিরভাগটা সময়ও তখন ফার্ম হাউসেই থাকতো, কারণ ফার্ম হাউসে দেখাশোনার দায়ভার তো আমি যেহেতু প্রথমেই বললাম যে কিছুটা হলেও সানি নিয়ে নিয়েছিল, কারণ দ্যাট টাইমে ফার্ম হাউসটা যে দেখবে সেরকম কেউ ছিল না। তো একদিন বিকেলবেলা এসছে, এবার বোন কোথাও একটা মানে আশেপাশে কোথাও একটা কাজ করছিল বা কোনো একটা রুমের ভিতর ছিল, সামথিং এরকম কিছু হবে। তা ও শুনতে পায় যে ওর দাদা আর ওর বয়ফ্রেন্ড রীতিমতন বেশিরভাগ আওয়াজটা পায় ওর বয়ফ্রেন্ডের, সানি, খুব মানে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটির একটা ব্যাপার। তখন ও না রুম থেকে বেরোয়, শালিনী মানে গৌরবের যে বোন শালিনী বেরিয়েছে, বেরিয়ে শুনতে পাচ্ছে হ্যাঁ উপরে বসে এটা কথা কাটাকাটি হচ্ছে। কি বলছে না সানি ওকে বলছে, সানি গৌরবকে বলছে, এই তুই এরকম, তোকে তো আমি এরকম কখনো ভাবিনি, তুই আমার সাথে এরকম করবি, তোর মনের মধ্যে এইসব ছিল, তুই এটা ভাবলি কি করে, তুই ভাবলি কি করে যে আমি তুই যেটা বলবি সেটা আমি করব না, কেন কি হয়েছে, কেন করবে না, কেন আমার মধ্যে কি 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 বলেছি, কেন আমার মধ্যে কি কোনো ফিলিংস থাকতে পারে না, এরকম রকম কথা হবে। তো ওর বোন ভাবছিটা কীরকম ধরনের কি কি ব্যাপার হলো, ও এক পা দুপা করে এগিয়েছে উপরে। তখন দেখতে পাচ্ছে রীতিমতন যে সানি গৌরবের মুখে মানে থুতু ছিটিয়ে দিয়ে, মানে তোকে আমি ধারণা করতে পারিনি তুই এতটা নীচ, তুই আমাকে এরকম ভাববি। দ্যাট টাইমে রীতিমতন সানি গৌরবের মুখের মধ্যে থুতু মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে তুই এতটা নীচ, তুই আমি তোকে কি মনে করতাম আর তুই আমাকে এই মনে করছিস। ঠিক বেরোতে যাবে সেই মুহূর্তেই গৌরব কি করেছে, হাতের সামনে একটা কাচের বোতল পেয়েছে, সেইটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে। আর ওর বোন তো বাইরে ছিল, ওর বোন বলছে আরে তুই এটা কী করছিস দাদা, কী করছিস, মানে ওকে আটকাতে গেছে, তো ওকে ধাক্কা মেরে দিয়ে আবার ওকে বাড়ি মেরে, যখন বোতলটা ভেঙে যায় ওই ভাঙা বোতলটাই ওই ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয় ছেলেটার। দ্যাট টাইমে ওর বোন না ওই দেখে আর ওর দাদার ওই রূপ দেখে ও না ওখানে এরকম একটা নিথর দেহ বলে না, পাথরের মতন ওরকম হয়ে যায়, মানে ওই জিনিস ও ভাবতে পারছে না যেটা ও কি দেখছে, এবং চোখের সামনে দেখছে, মানে যেটা সবচাইতে অদ্ভুত ব্যাপার, ছেলেটি রীতিমতো মানে ওর গৌরব রীতিমতন তার জামা কাপড় খুলে ওই ছেলেটি মানে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সানি, তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছে। কি বলছো এটা? হ্যাঁ, কি বলছো? এই রকম অবস্থা, এই ঘটনাটাই ঘটেছিল, যেইটা দেখার পরে ওর বোন রীতিমতন মেন্টাল হয়ে যায়, রীতিমতন মেন্টাল। পুরো এই জিনিসটাকেই চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গৌরব। কিভাবে? বোনটার তো কথাবার্তাই বলতে গেলে বন্ধ হয়ে গেছিল, কারণ ওরকম ওই জিনিস দেখার পর থেকে ওকে রীতিমতন ভয় দেখায় যে তুই যদি এই কথাটা তুই কাউকেও বলবি তাহলে তোর প্রাণও আমি নিয়ে নেব। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে, কি ছিল সেটা আমি আসছি পরে, কিন্তু এই যে কেসটা হলো সানির সাথে, মানে শালিনী যে বয়ফ্রেন্ড সানির সাথে, দ্যাট টাইমে যে কেয়ারটেকার ছিল তাকে কিছু একটা বুজুং বাজুং বুঝিয়ে দিয়ে বলেছে এই জিনিসটাকে তোমার মামলা সলভ করতে হবে। ওকে কোনো রকমভাবে বডিটা নিয়ে গিয়ে ওই ফার্ম হাউসেরই পিছন দিকে কোনো একটা জায়গায় বডিটা ওখানেই ধামাচাপা দেওয়া হয়, মানে পুঁতে দেওয়া হয় জিনিসটা, বডিটা। এবং অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে গৌরব নামে ছেলেটি, ও ছিল অ্যাকচুয়ালি হোমোসেক্সুয়াল, সমকামী বোঝা যাচ্ছে। এই যে এটার আরেকটা কারণ আছে, কেন মানে এই বেসিক্যালি এই কারণটার জন্যই ওর বাবা মা চেয়েছিল যে ছেলে ভাই আর বোনের থেকে দূরে থাকুক। এর জন্যই ওকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এর জন্যই ওর বাবা মা চাইতো না যে খুব একটা ফ্যামিলির মধ্যে ছেলেটি থাকুক, বুঝতে পেরেছিল। এবং এই যে ওর সানিকে মারার গৌরবের কারণটা এটাই হলো, যখন ওর বোনকে দেখে নেয়, অ্যাকচুয়ালি
যেদিনকে ফার্স্ট ওর বয়ফ্রেন্ডকে দেখে, শালিনীর বয়ফ্রেন্ড সানিকে যখন দেখেছিল গৌরব, দ্যাট টাইমেই গৌরবের ভিতরে একটা মানে ওর প্রতি একটা ফিলিংস জাগে, যেটা কি না আরও ওই যে গুম মেরে গেছিল, কথাবার্তা বলতো না, সেটা অ্যাকচুয়ালি ও ভাবতে পারিনি যে শালিনীর ও বয়ফ্রেন্ড হচ্ছে আর এতটা ওদের মধ্যে ডিপ রিলেশন আছে। বুঝতে পারছি। ও প্রথমে এটা তো ধরতে পারেনি, কারণ মোস্ট অফ দ্য টাইমস ও বাইরেই থাকতো, বাইরেই ছিল, ঠিক আছে। এবার এই যখন ঘটনা ঘটে তখন ওর ফিলিংসটাকে আর চেপে রাখতে পারেনি সানি, গিয়ে সেটা গৌরবকে বলে। গৌরবের সঙ্গে তখন এই তর্কাতর্কির মতন ব্যাপারটা হয়, কারণ অবভিয়াসলি ও এটা মেনে নিতে পারছে না, ঠিক আছে। রাগের বশে সানিকে গৌরব এই স্টেপটা করে, এগেনস্টে তুলতে বাধ্য হয় আর কি, যাই বলবো, মানে দিক বেদিক জ্ঞানহীন শূন্য হয়ে গিয়ে, ঠিক আছে। এবং এই ঘটনাটা হওয়ার পরে ওই সময় যে মানে যে মালি মানে কেয়ারটেকার ছিল, সেও না বেশি দিন কথাটা চেপে রাখতে পারেনি। মানে ও সবসময় মনে করতো ওকে পিছনে কেউ তাড়া করছে, সবসময়। ও রাতে ঘুমাতে পারতো না, হ্যাঁ, দিনের বেলা যখন জেগে থাকতো তখন মনে করতো ওকে কেউ ফলো করছে, কেয়ারটেকারটাকে। বাড়ির মধ্যে যে এত কিছু হতো, বোনটাকে পুরো ঘরের মধ্যে আটকাই রেখে দিল, ওই দিনে দুবার খাবার টাবার দিত, দরজা খুলে খাবার দিত, এই অবধি। মানে ওর বোনটা মানে বেঁচে থেকেও জীবনটা একটা লাশ হয়েছিল। মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যে হাসতো, মাঝে মধ্যে কান্না করতো, এরকম ব্যাপার ছিল। লাস্টে তো এমন অবস্থা হয়েছিল নাকি যে ঘরে রাখা সম্ভব হচ্ছিল না, ও যখন তখন মানে বেরোনোর জন্য আর কি দরজা ধাক্কাতো সব সময়। আর এটা মানে কি বলবো, তখন এমন একটা পজিশন আসে যখন এই যে ওর ভাই গৌরব, ও যেই কাজটা করেছে সেটার জন্য কিন্তু পরেও পস্তায়। মানে ও কিন্তু একা একা কথা বলতে আরম্ভ করতো, কার সাথে কথা বলছে এটা কেউ জানে না, কিন্তু ওই যে কেয়ারটেকারটা ছিল সে কিন্তু দেখছে ও কারোর সাথে কথা বলছে, আর বলছে না 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 আমাকে মেরো না, না 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 আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, এরকম করতো। তখন কেয়ারটেকার ভাবছি কাকে বলছে, ঘরে তো কেউ নেই, ওর বোন তো উপরে আটকা, তাহলে ও কার সাথে কথা বলছে ঘরের মধ্যে। আর সবসময় দেখতো ঘরের মধ্যে রক্তের পায়ের ছাপ, মানে কেউ রক্ত মেখে হেঁটে গেছে এরকম, দেয়ালে, সিলিংয়ে, মানে এইরকম দেখতে পেত। হ্যাঁ, যখন শুয়ে থাকতো গৌরব নাকি দেখতে পারতো উপর থেকে, সিলিং থেকে দেয়াল বেয়ে কেউ রক্তমাখা হাত নেমে আসছে ওর দিকে। এইগুলো ও প্রচণ্ড রকমভাবে এমন অবস্থা হলো যে তখন ওকেও আর সুস্থ ভাবায় বলা যায় না, ঠিক আছে। মানে কিছুটা হলেও তখন আস্তে 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 মেন্টালের দিকেই চলে যায়। এবং এমন একটা ব্যাপার হয় যে দেখা যায় যে গৌরব ছেলেটি একদিন দেখছে আত্মহত্যা করে বসেছে। এবং এই ঘটনাটা হওয়ার পরে যে কেয়ারটেকার ছিল সে আর চাপা রাখতে পারেনি, সে গিয়ে থানায় পুরোপুরি জিনিসটা বলে যে এই ব্যাপার হয়েছে, এবং এটাও বলে যে আমাকে বাঁচান, নইলে ও আমাকেও মেরে ফেলবে। ওটা কে, ও তো কেউ জানে না ও কে ও। তখন ইন ডিটেলস সব বলেছে যে ঘরে এরকম আছে, এখন মানে ওর বোনটা তো তখনও ঘরে ছিল। এই সব যখন হয় পুলিশ আসে, তারপরে রুমে গিয়ে দেখে হ্যাঁ রুমটার মধ্যে একদম বিচ্ছিরি অবস্থা, হ্যাঁ দুটো ঘরেরই। বোনটাকে নিয়ে গিয়ে অ্যাসাইলামে ওকে অ্যাডমিট করানো হয়, কিন্তু বোনটাও বাঁচেনি, মানে এমন অবস্থা হয়েছিল যে না বাঁচার মতনই। ঠিক আছে, কেয়ারটেকারের মাধ্যমে সব ব্যাপারটা জানা যায়, এমনকি কেয়ারটেকারকে যখন জেলে রাখে, কেয়ারটেকার নাকি হঠাৎ দেখে একদিন, মানে জেলার যিনি ছিলেন সে গিয়ে দেখছে হাত কেটে যে পড়ে আছে কেয়ারটেকারটা জেলের ভিতরেই। এটা নিজের থেকে করলো না, কেউ ওকে ফোর্স করলো করতে, বিকজ এইটার মধ্যে তো যেরকমভাবে গৌরব যেরকমভাবে জড়িত তেমনি তো কেয়ারটেকারটাও তো জড়িত, লাস্টটাকে তো ওই দুজন মিলেই তো জিনিসটাকে, কেন ও যদি দ্যাট টাইমেও আমার মনে হয় যদি বলতো তাহলে হয়তো কেয়ারটেকারটা বেঁচে যেত। এবার এই জিনিসটা যখন শুনলো পুরো ঘটনাটা, তখন সোনিয়া বলছে এত বড় ঘটনা এর পিছনে রয়েছে। বলে হ্যাঁ দিদি, এটা তো আজকের ঘটনা না, অনেক অনেক বছর আগে, এটা একবার দুবার না 5-6 বার বাড়ি হাত বদল হয়েছে। এমনকি প্রেজেন্ট যে ওনার, সে যখন ফার্স্ট এসছিল এই ঘরে
ওনার বাচ্চাকে নিয়ে এসেছিল, বাচ্চা এখানে অসুস্থ হয়ে পড়ে, মানে না বাঁচার মতন। রাত্রিবেলা যখন শুতো ঘুমাতে পারতো না, দেখছে কানের কাছে এসে কেউ গভীর নিঃশ্বাস ছাড়ছে, আর কেউ উপর থেকে ওরকম ধাপ 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 দরজা মানে এটা অলরেডি কিনেছিল কিনেছিল। তারপরে এইগুলো তার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবং এই বাড়িটাকে তারপর থেকে আর কি যখন বুঝতে পারে যে এইখানে আর থাকতে পারবে না, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো উনিও দেখেছে, উনিও ফিল করেছে, কিন্তু মানে বিজনেস সেটআপ করতে চেয়েছিল, করতে পারেনি, না করতে পারেনি। থাকছিল যখন তখন এইগুলো বুঝতে এই পেরেছে। ঘটনাগুলো হয়েছে। এবং ওই যে দুটো ঘর যেটা বলেছি যেরকম বন্দনা করা ছিল, গিয়ে দেখতে পেয়েছে, সেটা কিন্তু ওকে বলেনি। কেন বললে পরে তো জিনিসটা তো সেল হবে না, ফার্ম হাউসটা। তোমার বন্ধুকে বললেন? আমার বন্ধুকে বলেনি, আমার বন্ধু সোনিয়াকে ওকে বলেনি। এবার তখন আস্তে আস্তে সব ও জিনিসটা ক্লিয়ার হলো। তখন সোনিয়া ঠিক করলো আর এক মুহূর্ত তো এখানে থাকা যাবে না, এক মুহূর্ত আর এখানে থাকতে যাবে না, যে করে হোক এখান থেকে বেরোতে হবে আমাকে। হ্যাঁ, তখন মালি যে ওই টাইমে যে এক প্রেজেন্ট যে ছিল, সে বলছে দিদি আপনি দরজাটা খুলে ঠিক করেননি। হ্যাঁ, বলছে কেন? বলে না, ও জগ গয়া হ্যাঁ। পুরো ব্যাপারটা কি ওখানেই হয়েছিল? হ্যাঁ, ওই রুমেই হয়েছিল। ওই যেই রুমটাতে বন্দনা করেছিল, দোতলার রুমে, ওই রুমেই পুরো ঘটনাটা ঘটে। এবং এই যে বলছি না পুরুষ মানুষের পায়ের ছাপ, পুরুষ মানুষের, এটা ওই গৌরবেরই ছিল। কেন ওর এন্টিটিতে অ্যাকচুয়ালি শান্তি পায়নি না আত্মা, ওকে তো এইভাবে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনাটা হওয়ার পরে ওর স্ট্রাইক হলো যে ওর ক্যামেরাটা তো ওই ঘরে রয়েছে। কারণ আমি শুরুতেই বলেছিলাম, ও দরজা খুলে যখন ভিতরে গেছিল ক্যামেরা নিয়ে গেছিল ছবি তুলতে। ক্যামেরাটা ওর ভিতরেই পড়ে রয়েছে। এবার যে মালি সে বলছে কি যাবেন না, উপরে যাবেন না, উপরে এখন আর আপনাকে যেতে হবে না, আমি আপনার জন্য বাইরে হোটেল ঠিক করে দিচ্ছি। না না না, আমাকে যেতে, আমার ক্যামেরা রয়েছে। যেই গেছে উপরে দেখে একটা অট্ট হাসি, মানে ব্যঙ্গা করে হাসি না, ওই রকম হাসি। হ্যাঁ, মানে একটা মানে গা শিউরে উঠবে, কাটা দিয়ে উঠবে, এরকম একটা হাসি। ও তো শুনে বলছে দিদি দিদি যাবেন না যাবেন না। এবার ক্যামেরাটা ফেলেও যেতে পারছে না, না না আমি যাব। কিছু দূর গিয়ে মানে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে দেখছে। তুমি বিশ্বাস করবে না, দুদিকের দুটো ঘরের পাল্লা এরকম বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, এরকম হচ্ছে। ও ওর মধ্যেই গেছে, গিয়ে বলছে ও ভেবেছে কোন রকমের ক্যামেরাটা নিয়ে আমি চলে আসতে পারলেই তো হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, ও মনে করছে ও তো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর কেন ক্ষতি করবে, কথাটা হচ্ছে তাই। ক্যামেরাটা নিয়ে আনতে যাবে, ঠাস করে দরজা বন্ধ হয়ে গেছে। এবার ও রয়ে গেছে ভিতরে, সোনিয়া। এবার বেরোবে কি করে? এবার ঘরের মধ্যে চারিদিকে তখন একটা মানে কিরকম একটা ফিল, ও বলছে পুরো ঘরটা মনে হচ্ছে আমাকে গ্রাস করে খেয়ে নেবে। আর হঠাৎ দেখতে পাচ্ছে দেয়ালের গায়ে মেঝের মধ্যে ওই ইয়ের ছাপ, পায়ের ছাপ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, কোনো ফিগার, কিন্তু দেখতে পাচ্ছে ওরকম একটা পায়ের ছাপ, বুঝছো? আর তার ঠিক পাশে বলছে কি দরজা খোলো দরজা খোলো দরজা খোলো। এবার ওই যে মানে কেয়ারটাকে, সে কিন্তু বাইরে থেকে দরজাটাকে খুলতে চাইছে, দরজা খোলা যাচ্ছে না। তারপরে ধাক্কা দেখবে যত বড়, মানে আমাকে এখন ঘর থেকে বার করো, আমাকে ঘর থেকে বার করো। হঠাৎ দেখছে ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস ফেলছে, এরকম করে করে, মানে রাগী একটা কিছু একটা মনে করছে বাবা এ তো আমি, মানে আমাকে এখানে মেরে ফেলবে না তো। ওর একটাই বিশ্বাস ছিল যে ও যেহেতু কোনো ভুল করেনি, ওর সাথে কোনো ক্ষতি হবে না। সানি বা কোন সব ভুল করেছিল? সানি তো ভুল করেইনি, কিন্তু যেটা ওর ছিল কপালে, এটা বলবো, কোনো রকমে অনেকক্ষণ ধস্তাধস্তি পর দরজাটা খুলেছে, মানে খুলতে বাধ্য হয় যে কেয়ারটেকার। বলছে ও আর ওখানে এক সেকেন্ডও না, ক্যামেরা নিয়ে যা ছিল জিনিসপত্র নিয়ে ফার্ম হাউস থেকেও বেরিয়ে যায়। সেই রাতে ও বলছে ও এখন বাড়ি ফিরবে কি করে? ওই রাতে তো ওইখান থেকে তো ফার্ম হাউস থেকে মানে যে গাড়ি পাবে অত রাতে, সেটাও তো পসিবল না। তখন ওই নিকটবর্তী একজনের বাড়িতে এই কেয়ারটেকারই ওকে সেই রাতটুকুর জন্য শেল্টার দেয়। এবং পরের দিন যাই হোক, ও কোনো রকম করে যেভাবে হোক টিকিট জোগাড় টোগাড় করে ও যে বেঁচে এসছে। আমি যখন আমাকে ঘটনাটা বলছে, আমি তখন বললাম দেখলি কোনো কিছুই কিন্তু ইম্পসিবল না। তুই যে বলছিস ও আসলে এনটিটি এইগুলো খুব মানে এটাকে অ্যাডভেঞ্চার হিসাবে নিত। আমি সব কিছু কিন্তু মজার হয় না,
সব কিছুর কিন্তু মজা হয় না। কিছু কিছু এই যে এন্টিটি বলি বা আমরা যাই বলি, এর পিছনে কিন্তু অনেক রহস্য থাকে। এই যেরকম ধরো, এই যে যখন স্বর্গরথ যায়, কেন খই আর পয়সা দিয়ে যায়? কেন দেয়? এর পিছনে কারণ আছে। কারণ এই যে আত্মাটা, মানে এই যে মানুষটি চলে গেলেন, ওনাকে কিন্তু আবার রাস্তা দেখানো হচ্ছে যে তুমি আসে যেন, কারণ ওনার নামে যে কাজ করা হয় সেটা দেখে যাতে ওনার আত্মা শান্তি পায়। তো এইটা অনেকেরা মানে, অনেকে আবার এই যে যারা ধরো নর্মাল ডেথ হয় না, এই যে ধরো আত্মহত্যা করলো বা অন্য কোনো, যেগুলো ন্যাচারাল ডেথ নয়, তার অনেক সময় বলা হয় যে হ্যাঁ তাদের আত্মা শান্তি পায়নি। কেন পায়নি? বিকজ তাদের ক্রিয়াকর্মগুলো হয়তো ঠিকঠাক মতন করা হয় না। এই নিয়মগুলো আমাদের মানতে হয়, প্রত্যেক মানুষেরই মানতে হয়। মানে অসাধারণ একটা ঘটনা ছিল, মানে সিরিয়াসলি বলছি, মানে রিজন ঘটনাটার এমন, এবং যা যা হয়েছে সত্যি কথা বলতে খুবই সাংঘাতিক। থ্যাংক ইউ সায়নী এই ঘটনাটা শেয়ার করার জন্য। একটাই কথা বলবো, সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি এটা কোনো অপরাধ নয়, এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। মানুষের ফিলিংসের ওপর তো মানুষের কন্ট্রোল থাকে না, তাই না? যে যেরকম তাকে সেরকমভাবে বাঁচতে দেওয়া উচিত। হয়তো গৌরবকে ছোটবেলা থেকে এতটা ওর বাবা মা আটকে রেখেছিল, দমিয়ে রেখেছিল, নিজের থেকে অনেকটা দূরে রেখেছিল, ইমোশনাল একটা আউটবার্স্ট হয়েছে। আসলে ভালোবাসাটা সেইভাবে পাইনি কারোর কাছ থেকে, একদম। ফ্যামিলি And থেকে। এই ছেলেটাও দূরে চলে যাচ্ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। And সেই জায়গায় হয়তো হঠকারী একটা সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত, একটা রাগের মাথাতে ভুল স্টেপ নিয়ে ফেলেছিল। নিয়ে ফেলেছে। হ্যাঁ, ও ভেবেছিল হয়তো ওকে নিয়ে এবার বাঁচবে, মানে নেক্সট লাইফটা ওকে নিয়েই। যাই ভাবুক, বাট একটাই কথা বলবো, সবাই মানুষ, সবার বেসিক এবং মিনিমাম একটা রেসপেক্ট এবং ভালোবাসার প্রয়োজন। এরকম যারা রয়েছেন তাদের আমাদের রেসপেক্ট করা উচিত। তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে রাখাটা কিন্তু কোনো সলিউশন নয়, তারাও মানুষ। যাই হোক, আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনলেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনলেন, দেখলেন, কমেন্ট করে জানাবেন এবং সায়নীর আরও ঘটনা আপনারা কি জানতে চান সেটাও জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করবেন।